সুপ্রিয় শিক্ষার্থীরা, দাওয়াত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ যশোর শাখার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। শুভ সকাল। প্রথমবারের মতো ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছি দাওয়াত পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তো এই প্রথম লাইভ ক্লাসে আসছি আমরা। তো তোমরা মনোযোগ সহকারে আশা করছি খাতা কলম সাথে নিয়ে বসে পড়েছো। তো আজ সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে আছি আজকে। তো সবার আশা ভরসার হয়ে যদি আমি শুরু করতে পারি। তো সদ্য প্রিন্সিপাল স্যার আমাকে ফোনে আশীর্বাদ করেছেন সবার অনুমতি নিয়ে। কমান্ডার স্যারের আমাদের নতুন কমান্ডার স্যার যোগ দিয়েছেন এবং উনি মনিটর করছেন সব কিছু তদারকি করছেন ওনার অনুমতিতে এবং অধ্যক্ষ স্যারের সহানুভূতি এবং অনুমোদনে আজকে থেকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আশা করছি তোমরা সবাই খুব সুস্থ আছো, সুন্দর আছো, সবাই খাতা কলম নিয়ে বসে আছো নিশ্চয়ই। তো এই প্রথমবারের মতো দাওয়াত পাবলিকে আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে প্রথম ক্লাস শুরু করতে যাব সেটা শুরু করার আগে এত ভূমিকার দরকার ছিল না, তারপরেও বললাম এই কারণে যে তোমরা একটা বিশেষ পরিস্থিতির কারণে আজকে ঘরে বসে আছো। একইভাবে আমিও বিশেষ পরিস্থিতির কারণে ঘরে বসে আছি। তার কারণ হচ্ছে করোনা ভাইরাস সারা বিশ্বজুড়ে মহামারী আকারে দেখা দিয়েছে। তোমরা সবাই সুস্থ আছো, সৃষ্টিকর্তার মেহেরবানিতে তোমরা সবাই সুস্থ সবল এবং মা বাবার সাথে দিন কাটাচ্ছ। তোমরা ঘরে থাকো, তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবা, সরকার প্রদত্ত এবং WHO প্রদত্ত গাইডলাইন মেনে চলে তোমরা ঘরে অবস্থান করবে। এটা খুবই সংক্রামক ব্যাধি এবং এটা যাতে ছোঁয়াচে হয়ে তোমার এবং অন্যদের প্রতিবেশী সহ সবার জন্য ক্ষতির কারণ না হয় সেই জন্য চেষ্টা করবে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আজকে আমরা লাইভ ক্লাসে চলে যাই। তোমরা একটু যদি মনোযোগ সহকারে জানো যে আমাদের সামনে কলেজ খুললেই শুরু হবে হচ্ছে হাফ ইয়ার অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, এখন হবে আমাদের বার্ষিক পরীক্ষা। তো বার্ষিক পরীক্ষার সিলেবাস তোমরা ইতিমধ্যে জানো, তোমাদের কাছে সিলেবাস বই আছে। তো সিলেবাস বই থেকে যদি দেখো যে আমাদের ICT বিষয়ে পঞ্চম অধ্যায়ে প্রথম অংশ তোমাদের জন্য নির্ধারিত রয়েছে। তো আমরা 1, 2, 3, 4 নম্বর চ্যাপ্টার আমরা শেষ করেছি। টিউটোরিয়াল পরীক্ষাও আমরা চতুর্থ অধ্যায় থেকে সর্বশেষ প্রশ্ন করেছি। তো আজকের থেকে আমরা পঞ্চম অধ্যায় শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং খাতায় লিখে রাখবে। কোনো সমস্যা হলে আমাকে মেসেঞ্জারে বা এই গ্রুপে এখানে নিচে কমেন্টস লাইনে দেখবে। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। তো আমরা শুরু করতে যাচ্ছি আজকে প্রোগ্রামিং ভাষা। তোমরা যদি একটু দেখতে পারো। তো প্রোগ্রামিং ভাষা শুরু করার আগে এই পঞ্চম অধ্যায় নিয়ে আমি একটু কথা বলতে চাই যে পঞ্চম অধ্যায় আমরা কেন শিখব। তোমরা ভাবতেই পারো যে এই অধ্যায় শেখার উপযোগিতা কী, বা এই অধ্যায় শিখলে আমরা আসলে কি লাভবান হব, কীভাবে লাভবান হতে পারি। তো বইয়ে যে তোমাদের শিক্ষণফল দেওয়া আছে তাতে বলা আছে যে প্রোগ্রামের ধারণা, একটা প্রোগ্রাম কি হবে এটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তারপরে প্রোগ্রামের বিভিন্ন স্তরের প্রোগ্রামিং ভাষা কি হয়, কেমন হয় সেই সম্বন্ধে আমরা জানতে পারবো। এছাড়াও ব্যবহারিক জ্ঞান আরোহণ করতে পারবো, যেমন প্রোগ্রামের সংগঠন প্রদর্শন করতে পারবো, প্রোগ্রামের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে পারবো। তারপরে সি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রাম প্রস্তুত করতে পারবো। তো প্রোগ্রাম প্রস্তুত করলে আমাদের কী লাভ হবে, এই প্রোগ্রাম আমাদের জীবনের কী কাজে দেবে। তোমাদেরকে আগে জানিয়ে রাখি যে পঞ্চম অধ্যায় এমন একটি চ্যাপ্টার, এই অধ্যায় পাঠে ব্যবহারিক প্রয়োগটা অনেক বেশি। এই চ্যাপ্টার শিখে আমরা একজন প্রোগ্রামার হতে পারি। তোমরা জানো একজন দক্ষ প্রোগ্রামারের কত প্রয়োজন পৃথিবীতে। একজন দক্ষ প্রোগ্রামার হলে পৃথিবীতে চাকরি পাওয়া তার জন্য কোনো বিষয়ই না, বরং সে চাকরি না করেও অধিক অর্থ আয় এবং দেশের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। আমাদের মতো ইয়াং প্রোগ্রামাররাই মাইক্রোসফট সহ বিভিন্ন বড় বড় কোম্পানিতে চাকরি করছে, আমাদের মতো বাংলাদেশি ছেলেরাই। তোমরা জানো ইউটিউবের প্রতিষ্ঠাতাও আমাদের একজন বাংলাদেশি বংশোদ্ভূত ছাত্র ছিল, এখন সে অবশ্য প্রফেশনাল। এর আগে আমরা চতুর্থ অধ্যায় পাঠেও আমরা একটা শিখন ফলের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরির জন্য ওয়েব পেজ তৈরি করা এবং পাবলিশ করা শিখেছিলাম।
তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা নিজেরা পারো এখন ওয়েব পেজ তৈরি করতে এখন এবং পাবলিশ করতে। তো আজকে আমরা শিখব যে কি করে একটা প্রোগ্রাম তৈরি করে বাস্তব জীবনে কি করে একজন প্রোগ্রামার হওয়া যায় এবং প্রোগ্রামার কারা, তার বেতনই বা কত। তো এর আগে তোমাদেরকে আমি একটা চার্ট দেখাতে চাই, তোমরা যদি দেখতে পারো সবার নিচে একজন দক্ষ প্রোগ্রামারের মাসিক আয় কত। তো তোমরা যে সফটওয়্যারের জন্য আমরা ডিপিএসসিতে যে সফটওয়্যার ব্যবহার করি সেটা হচ্ছে মাই ক্যাম্পাস। তো মাই ক্যাম্পাস হচ্ছে টেকএন্ডস নামক একটা কোম্পানি। তো সেই কোম্পানি আমাদের কাছ থেকে প্রতি মাসে প্রায় 30,000 টাকা ধরে নিয়ে যায় পারিশ্রমিকভাবে। তো এরকমভাবে তাহলে একটা প্রতিষ্ঠান থেকে তার আয় একজন প্রোগ্রামারের 30,000 টাকা। এরকম তার অধীনে 20টা প্রতিষ্ঠান আছে, সেই 20টা প্রতিষ্ঠানে এরকম প্রোগ্রামিং সফটওয়্যার সাপ্লাই দেয়। তাহলে তার আয় হচ্ছে 20 × 30,000, তার মানে প্রায় 6 লক্ষ টাকা। তার যদি 10 জন বা 20 জন এমপ্লয়ি থাকে, যেখানে 10,000 টাকা করে তাকে বেতন দিতে হয়, তাহলে উনি বেতন দেন প্রায় 2 লক্ষ টাকা। তাহলে সব বাদ দিয়ে তার নিট আয় থাকে হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে তোমরা বুঝতেই পারছো যে এই 4 লক্ষ টাকা একজন প্রোগ্রামারের আয় হতে পারে। উনি যতবার আমাদের এখানে আসছেন, বিমান যুগে আসছেন, উনি যেখানে যান বিমানেই যাতায়াত করেন, তা ওনার সময়টা অনেক বেশি। হ্যাঁ, তাহলে বুঝতে পারো একজন প্রোগ্রামার হওয়ার কতটা গুরুত্ব। এই জন্য আমরা পঞ্চম অধ্যায়টাকে গুরুত্ব সহকারে নিয়েছি এবং আশা করি তোমরাও গুরুত্ব সহকারে পড়াশোনা করবে। তাহলে আজকে যেখানে আমরা ছিলাম সেখানে আমরা পড়ি। আজকে আমরা যা যা প্রথমেই শুরু করব সেটা হচ্ছে প্রোগ্রামিং কি, প্রোগ্রাম কি, প্রোগ্রামার কারা। তো এই বিষয়গুলো প্রথমে আলোচনা করি। একটা প্রোগ্রাম কাকে বলে? তাহলে প্রোগ্রাম হচ্ছে কোনো সমস্যা সমাধান করতে হবে। আমরা কম্পিউটারকে দিয়ে আমাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক বা সমস্যাগুলো সমাধান করতে চাই। তাহলে প্রোগ্রামিং হবে সেই সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় বা প্রোগ্রামিং ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। প্রোগ্রাম লেখার জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা ব্যবহার করতে হয়। প্রোগ্রামে তাহলে ভাষা লিখিত নির্দেশসমূহ সোর্স প্রোগ্রাম ফাইলে সারিবদ্ধভাবে লিখতে হয়, ধারাবাহিক। মানে এমন নয় যে কমান্ডগুলো তোমাকে একটা লিখে আরেকটা ছন্ন ছাড়া, তো এরকম না, ধারাবাহিক হতে হবে। যেমন প্রথমে বলতে হবে শুরু করো, তারপরে ডেটা নাও, ডেটা প্রসেস করো, ফলাফল দাও, শেষ করো, এইভাবে ধারাবাহিকভাবে শেষ করতে হবে। তো এরকম টুকরো টুকরো জিনিস জোড়া দিয়ে দেখতে পাচ্ছ বোর্ডে একটা সম্পূর্ণ জিনিস যেমন হয়, তো প্রোগ্রামও এরকম ধারাবাহিক নির্দেশ, একটা নির্দেশ শেষ হলে আরেকটা নির্দেশ শুরু হয়। এইভাবে একটা প্রোগ্রাম কাজ করে। তাহলে প্রোগ্রামের ভাষা বলতে আগেই দেখছি আমরা ভাষা ছাড়া অন্য কোনো কিছুতে লিখলে সে বুঝতে পারে না। তাহলে কিভাবে ভাষাটা কাজ করে, ভাষাই বা কাকে বলে? তোমরা একটু দেখো যে কম্পিউটার সিস্টেমে প্রোগ্রাম রচনার জন্য ব্যবহৃত, তোমরা যদি কাগজ কলম সাথে নিয়ে থাকো তাহলে ভাষার সংজ্ঞাটা আমরা একটু লিখতে পারি। মূল কথা হলো যে সমস্ত বর্ণ, অঙ্ক, শব্দ, সংকেত এগুলো দ্বারা আমরা লিখি কম্পিউটারকে বোঝানোর জন্য, কারণ কম্পিউটার তো আমাদের কথা, মানুষের কথা বুঝে না। তাহলে তাকে তার নিজস্ব একটা ভাষা বা সংকেতের মাধ্যমে বোঝাতে হবে। তাহলে সেগুলো লেখার জন্য পৃথিবীতে অনেকগুলো ভাষা তৈরি হয়েছে, সেগুলোকে আমরা আসলে প্রোগ্রামিং ভাষা বলছি। এগুলো বিন্যাসের নিয়ম বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা আছে। প্রোগ্রামিংয়ের মাধ্যমে জটিল সমস্যা সমাধান করা যায় অল্প সময়ে এবং সহজে সমাধান করা যায়। প্রোগ্রাম রচনার জন্য উপযুক্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হয়। প্রতিটি প্রোগ্রামিং ভাষারই বিশেষ কিছু সিনট্যাক্স বা গ্রামার রয়েছে। তোমরা গ্রামার ছাড়া এলোমেলোভাবে লেখা যাবে না। মানে এই জন্য প্রোগ্রামার হতে চায় না লোকজন এই কারণে যে গ্রামার তাকে জানতে হয়। মানে যে কেউ চাইলেই মানে একজন
প্রোগ্রামার হতে পারবে, তবে তাকে অবশ্যই গ্রামার জানতে হবে। এই বিষয়টা তোমরা গুরুত্ব দিয়ে লিখবা। এই জন্য বারবার লেখা হয়েছে যে বিশেষ কিছু সিনটেক্স রয়েছে, সিনটেক্স অনুসারেই ভাষায় প্রোগ্রাম লিখতে হয়। তো ভাষার একটু ক্লাসিফিকেশন আমাদের সিলেবাসে রয়েছে, সেটা তোমাদের পরীক্ষাও আসে। বিভিন্ন প্রজন্মের ভাষা আছে। তো ভাষা শুরু হয় কত সাল থেকে? যদি আমরা কম্পিউটারের আবিষ্কারের ইতিহাস জানি, তাহলে আমাদের ভাষা জানতে সহজ হয়। তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে খুব প্রোগ্রাম কম্পিউটারের ব্যবহার ছিল না। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরেই আসলে মূলত ভাষার বিকাশ বা বিকশিত হতে শুরু করে। তাহলে এর আগে বা পরে কাছাকাছি সময়ে ভাষার বিকাশ শুরু হয়। তো 1945 সাল থেকে 80 সাল পর্যন্ত ভাষার বিকাশ ঘটে থাকে। এখন যে ভাষাগুলো, সেগুলো আসলে 80 সালের স্বাভাবিক ভাষায় বিবর্তিত হতে হতে আমাদের কাছে এখনও চলছে। তো প্রথম প্রজন্মের যে ভাষা, সেটা 1945 সালে শুরু হয়। তাকে বলা হয় মেশিন ভাষা, কারণ এই ভাষায় মেশিন বুঝতে পারে। সেটা হচ্ছে বাইনারি ভাষা। তোমরা তৃতীয় অধ্যায়ে যদি পড়ে থাকো বা পড়েছো অবশ্যই, 0 এবং 1 দ্বারা লিখিত ভাষায় হচ্ছে বাইনারি ভাষা। এরপরে আছে 1950 সালে যে ভাষার জন্ম, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার জন্য 1960 সালে, তাকে বলা হয় হাই লেভেল ভাষা। এখান থেকে হাই লেভেল ভাষা শুরু হয়। বাকি সবগুলোই আসলে হাই লেভেল ভাষা। তো হাই লেভেল ভাষাকে আবার কেউ কেউ অন্যান্য ভাগেও ভাগ করেছেন। যেমন 1970 সাল থেকে যে ভাষাগুলোর বিবর্তন হয়েছে বা শুরু হয়েছে, সেগুলোকে অতি উচ্চতর ভাষা বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলছে। আর পঞ্চম বা 1980 সালের পরে বিবর্তিত ভাষাগুলোকে আমরা বলবো ন্যাচারাল ভাষা বা স্বাভাবিক ভাষা। তোমরা কি বুঝতে পেরেছো যে কোন কোন লেভেলের কত সাল থেকে চলে? সালগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও, এবং নামগুলো যদি সম্ভব হয় স্ক্রিনশট করে নিতে পারবা পরে যে কোনো সময়। তবে আমার ধারণা যে তোমরা যদি এখনই লিখতে পারো, তাহলে আরও ভালো করে বুঝতে পারবে। এটাতে গেল উৎপত্তি অনুসারে। এরপরে আমরা সাধারণ রচনার বৈশিষ্ট্য ভিত্তিতে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো নিম্ন স্তরের ভাষা, লেখার বানানে একটু ভুল আছে, দেখে নাও। নিম্ন স্তরের ভাষা বা ইংরেজিটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর পরেরটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষাটাও আসলে দুটি ভাষা। তোমরা যদি প্রথম ক্লাসিফিকেশনে খেয়াল করে থাকো, প্রথম প্রজন্ম এবং দ্বিতীয় প্রজন্মের ভাষাটা হচ্ছে আসলে নিম্ন স্তরের ভাষা। তো নিম্ন স্তরের ভাষাকে আমরা দুটা ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে মেশিন ভাষা, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। নিম্ন স্তরের কেন কেন নিম্ন বলছে? আমরা জানো যে যন্ত্র হচ্ছে সর্বনিম্ন পর্যায়ে, মানুষ হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের প্রাণী। তাহলে মানুষের ভাষা হচ্ছে সর্বোচ্চ ভাষা, তো যন্ত্রের ভাষাটা অবশ্যই সর্বনিম্ন ভাষা হবে। তাহলে এই জন্য এটাকে বলা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। তাহলে নিম্ন স্তরের ভাষা হলে উচ্চ স্তরের ভাষা কি? তাহলে দেখি। প্রোগ্রাম রচনার ভিত্তিতে আগেই বলেছি আমরা নিম্ন স্তরের ভাষা আর উচ্চতরের ভাষা। তাহলে নিম্ন স্তরের ভাষা 0 আর 1 দেখতেই পাচ্ছ, আর উচ্চতরের ভাষা হচ্ছে বাকি যেগুলো ছিল। তাহলে নিম্ন স্তরের ভাষা দুইটা আমরা পেয়েছি, একটা হচ্ছে যান্ত্রিক ভাষা আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। তো তোমরা টেক্সট বইতে, আমরা যে টেক্সট বই দুটো তোমাদের পাঠ্য দিয়েছি, সেখানে এই পার্থক্যটা অবশ্যই আছে। তারপরে তোমরা স্ক্রিনশট করে নিয়ে এখান থেকে তোমরা নোট ডাউন করে নিতে পারো, অথবা তোমরা পরবর্তীতেও এই ভিডিওটা যখন থাকবে যে কোনো সময় তোমরা পাঠ করে তোমরা এই পার্থক্যটা নিতে পারো। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে, একটা হলো কম্পিউটার সরাসরি বুঝতে পারে যে ভাষা, সেটা হচ্ছে যান্ত্রিক ভাষা। আরটা হচ্ছে কিছু কোড, যেটা মানুষের তৈরি, সেরকম কিছু কোড নিয়ে তৈরি একটা ভাষা, সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা বা দ্বিতীয় স্তরের ভাষা। তাহলে যান্ত্রিক ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, আর অ্যাসেম্বলি ভাষা বা উচ্চতর যে কোনো ভাষাকে বলা হবে, কোডকে বলা হবে সোর্স প্রোগ্রাম। আর এখানে 0, 1 দিয়ে লেখা হয়, এগুলো সংকেত দিয়ে লেখা হয়। বাকিগুলো প্রোগ্রাম ডিবাগ করা আসলে মেশিন 0, 1 দিয়ে যখন আমরা লিখবো, ওগুলো ডিবাগ করা আসলে অনেক কঠিন। তো এখানে আর অ্যাসেম্বলি ভাষায় ডিবাগিং করা বা ডিবাগ ভুল ধরা একটু সহজ। এইটুকু আমরা যদি আজকে পড়ি, এর পরবর্তীতে আবার কোনো সময় এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাবে। পরে আসি, তাহলে মধ্যস্তরের ভাষা কোনটাকে বলা হচ্ছে? এটা তোমরা পরীক্ষায় আসে প্রায়, যে কোন ভাষাকে মধ্যস্তরের ভাষা বলা হয়, বা তোমরা এটার ব্যাখ্যা করো। তাহলে মধ্যস্তরের ভাষা হচ্ছে যে ভাষাগুলো সাধারণত
উচ্চ স্তরেরও নয়, আবার নিম্ন স্তরেরও নয়। উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, আবার নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য বিদ্যমান থাকে, তাকে বলা হবে মধ্যস্তরের ভাষা। যেমন আমরা সি ভাষা যে পড়ব, সেটা আসলে একটা মধ্যস্তরের ভাষা। এটা 60 সালের দিকে উদ্ভব হয়, তবে যদিও সি ভাষার জন্য 70-এর পরে। ফোরট্রান, প্যাসকেল এগুলো আসলে অনেক আগে উদ্ভব হয়, 60 সালের দিকেই। তো এগুলো মধ্যস্তরের ভাষা। মধ্যস্তরের ভাষা যেটা হলো যে প্রোগ্রামারের কাছে একটু সহজ হয়, প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়, ভুল হলে সংশোধন করা সহজ হয়, এইসব আর কি। তাহলে আমাদের আসলে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা পড়াশোনা করব। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আসলে কী জিনিস, আমরা যে প্র্যাকটিক্যাল ক্লাস করব সেটাও আসলে একটা হাই লেভেল ভাষা দিয়েই করব, C++। তো এটাও একটা হাই লেভেল ভাষা। হাই লেভেল ভাষা আসলে কাকে বলবো? এটা মানুষের কাছাকাছি ভাষা। হাই তো বুঝো উচ্চ স্তরে, তো মানুষ যেহেতু উচ্চ স্তরের, তাহলে মানুষের ভাষার কাছাকাছি যেহেতু, তাহলে এটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তোমরা দেখতে পাচ্ছ লেখাটা একটু কেটে গেছিলো, আমরা ঠিক করে দিচ্ছি। তো যেগুলো মানুষের পক্ষে বোঝা সহজ, সেগুলো হচ্ছে হাই লেভেল ভাষা। এগুলো লেখার ভঙ্গিটাও মানুষের ইংরেজি ভাষার মতো। যেমন ধরো প্রিন্ট করার জন্য ওখানে প্রিন্ট ফাংশন বা প্রিন্ট এফ লিখতে হয়, স্ক্যান করা বা ইনপুট নেওয়ার জন্য স্ক্যান এফ লিখতে হয় ইত্যাদি। মানুষের ভাষার খুব কাছাকাছি। দেখতেই পাচ্ছ যে মানুষ ছবি দেওয়া হয়েছে একটা, মানুষের ভাষার কাছাকাছিকে বলা হচ্ছে হাই লেভেল ভাষা। হাই লেভেল ভাষার আরও কিছু বৈশিষ্ট্য আছে। প্রোগ্রাম একটু ছোট হয়, তাড়াতাড়ি লেখা যায়। এই বৈশিষ্ট্যগুলোও তোমরা নোট ডাউন করে নিতে পারো। এতগুলো বৈশিষ্ট্য তোমাদের অ্যাট এ গ্ল্যান্স বা হঠাৎ করে মনে রাখা কঠিন, এই জন্য তোমরা স্ক্রিনশট করে পরবর্তীতে বা টেক্সট বইয়ের সাহায্য নিয়ে এগুলো, আমরা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, যে তাড়াতাড়ি প্রোগ্রাম লেখা যায়, শেখা সহজ আর তুলনামূলকভাবে ছোটো হয়। আর হার্ডওয়্যার কী হবে এটা নিয়ে ভাবতে হয় না। এই বিষয়টা তোমরা যদি একটু 7 নম্বর পয়েন্টটা যদি একটু খেয়াল করো, যে বলা হচ্ছে প্রোগ্রাম রচনার সময় এই হাই লেভেল ভাষায় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয় না। হার্ডওয়্যার কি তোমরা জানো, যে বিশেষ করে কম্পিউটার বা যেগুলো মাউস কিবোর্ড যেগুলো টাচ করা যায়, যে সমস্ত অংশ, সেগুলো হার্ডওয়্যার। তো নিম্নস্তরের ভাষায় হার্ডওয়্যার নিয়ে ভাবতে হয়, কোন কম্পিউটারের জন্য লেখা হচ্ছে সেই অনুযায়ী প্রোগ্রাম লিখতে হতো। কিন্তু হাই লেভেল ভাষায় সেটা সমস্যা নাই, যে কোনো প্রোগ্রাম যে কোনো কম্পিউটারে রান করে। এই বৈশিষ্ট্যটার জন্য হাই লেভেল ভাষা একটা অনন্য স্থান করে নিয়েছে। কিছু অসুবিধা তো থাকবেই সব কিছুরই। যেমন যে বিষয়টা হচ্ছে, এ ভাষায় কম্পিউটার বুঝতে পারে না, ঠিক আছে। আর হচ্ছে মেমোরি দরকার হয়, দক্ষ প্রোগ্রামার প্রয়োজন হয়, অনুবাদক প্রোগ্রাম প্রয়োজন হয়। তাহলে এই পয়েন্টগুলো একটু নোট ডাউন করে নিতে পারো যদি তাড়াতাড়ি আমি বলি। সেটা হচ্ছে কম্পিউটার বুঝতে পারছে না, তাকে অনুবাদ করে দিতে হয়, এই জন্য অনুবাদক লাগবে, দক্ষ জনশক্তি লাগবে যে এগুলো লিখবে। আরেকটা হচ্ছে এটার হচ্ছে মেমোরি লাগে, মেমোরি একটু বেশি লাগবে, কারণ লো লেভেলে তো 0-1-এ লেখা বা কোডিংয়ে লেখা বা সংকেতের সাহায্যে এখানে মেমোরি কম লাগে। তাহলে একটু যদি আমরা ছক আকারে দেখি যে মেশিন ল্যাঙ্গুয়েজের সাথে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কী তুলনা হতে পারে। তো একটু দেখো যে এটা সরাসরি মেশিন বুঝতে পারছে, আর এটা অনুবাদ করে দিতে হয়। সর্বজন বোঝে কিন্তু মেশিন বোঝে না, এটা অনুবাদ লাগে না, এটা অনুবাদকের বা আলাদা একটা সফটওয়্যার লাগবে, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে, সেটার অবশ্যই দরকার। এটা কিন্তু লেখা কঠিন, আর এটা লেখা সহজ কারণ মানুষের ভাষার কাছাকাছি। উদাহরণগুলো যেমন 0 আর 1, একটাই ভাষা আছে মেশিন ভাষা, আর এখানে অনেক ভাষা আছে। কয়েকটা নাম দেওয়া হলো এখানে, C++, বেসিক, প্যাসকেল, ফোরট্রান ইত্যাদি। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেহেতু 0-1 আমি বুঝি না, আমি নিজেই বুঝি না, তাহলে এখানে ভুল হওয়ার সম্ভাবনা কম। এটা আমার ভাষার কাছাকাছি, প্রোগ্রাম ডিবাগ করা কঠিন, ডিবাগ করা খুবই সহজ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারছো যে মেশিন ভাষার সাথে হাই লেভেল ভাষার একটা মৌলিক পার্থক্য তো রয়েই যায়। কয়েকটা জনপ্রিয় ভাষা তোমরা যদি এইটা মনে রাখো, তাহলে তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে।
যেমন সবচেয়ে জনপ্রিয় যেই প্রোগ্রামগুলো আমাদের, হ্যাঁ, বিজ্ঞান পড়তে বা পরবর্তী তোমাদের বাণিজ্য শিক্ষা বা যেখানেই পড়াশোনা করবে সেগুলোতে কিন্তু কাজে লাগবে। যেমন ফোরট্রান কী কাজে লাগতো, বিজ্ঞান ছাত্রদের লাগে, প্রকৌশলে কাজে লাগে। অ্যালগল বিজ্ঞান প্রকৌশলে 58 সালে তৈরি, 57, 58, 59, 60 সাল অনুসারে সাজানো হয়েছে। তাহলে আমরা যে সিটা শিখছি সেটা আসলে 73 সালে, এটা সাধারণ যে কোনো কাজের জন্যই ব্যবহার করা যায়। এই ছকটির তোমাদের বইতে না থাকলেও তোমাদের বইতে বর্ণনামূলকভাবে আছে। তোমরা দাগিয়ে রাখবা বইতে যে কোন কোন ভাষা কত সালে আবিষ্কার এবং কী কী কাজে লাগবে। তোমরা সেভাবে পড়াশোনা করলে মানে যে কোনো প্রশ্নের উত্তর পরীক্ষায় করতে পারবে আশা করছি ভাষা নিয়ে। এরপরে আমরা চলে যাই ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেগুলো আমরা দেখলাম যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা পড়েছি। তাহলে আমরা চতুর্থ প্রজন্মের ভাষা যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে অতি উচ্চতর ভাষা বলছি। হ্যাঁ, তৃতীয় প্রজন্মের ভাষার পরে যেটা পাওয়া যায় সেটা হলো অতি উচ্চতর ভাষা। তারপরে ফিফথ জেনারেশন, যেটাকে আমরা বলবো স্বাভাবিক ভাষা। SQL আমরা এটা 6ষ্ঠ অধ্যায়ে তোমাদেরকে আমরা পড়াবো। তোমরা শুধু নামটা মুখস্থ রাখো যে আমরা একটা চতুর্থ প্রজন্মের ভাষাও পড়বো, সেটা হলো আমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়। তো SQL এর পুরো মিনিং হচ্ছে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এটা কিভাবে হয়, তো কিভাবে কাজ করে, তখন আমরা দেখব যে এগুলো আসলে ইনপুট আউটপুট সব একদম মনে হবে যেন মানুষের ভাষার খুব কাছাকাছি। হ্যাঁ, যে আমরা যে ফলাফল তৈরি করতে পারি তোমাদের সফটওয়্যারের মাধ্যমে, সেখানে দেখবে SQL আমরা ব্যবহার করে থাকি। তো তোমরা বড় হয়ে সেগুলো আমরা বুঝবা। তো সেগুলো এখানে লেখা আছে, দেখো ডেটা রেকর্ড, ইনপুট ডাটা, এগুলো নেওয়ার জন্য এই ফোর্থ প্রজন্মের বা 4GL, এটাকে বলছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়। তো আমরা যেটা বললাম 4GL এর সাহায্যে সহজেই অ্যাপ্লিকেশন তৈরি করা যায়। কিছু কিছু বৈশিষ্ট্য একটু মনে রাখার চেষ্টা করো। 10টা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, কিন্তু তোমরা স্ক্রিনশট করে বুঝতে পারো, বইতেও আছে। তো এছাড়াও আমি কয়েকটা পয়েন্টকে মার্ক করে দিচ্ছি। যেমন এটি প্রসেসকে সহজ করে, সহজে বোধগম্য, ব্যবহারযোগ্য, অ্যাপ্লিকেশন যে কোনো সহজে তৈরি করা যায়, প্রোগ্রাম রান করতে সময় একটু বেশি লাগে, এটা একটু সমস্যা আছে। এরপরে আমরা চলে যাই পঞ্চম প্রজন্ম, যেটা মানুষের ভাষার কাছাকাছি। সেগুলো দিয়ে যেমন আমরা এখন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করছি ইত্যাদি ইত্যাদি। তো সেগুলো আসলে 5GL ল্যাঙ্গুয়েজ তো লাগবেই, নাহলে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো বিশাল কাজগুলো করব কী করে। মানুষের বুদ্ধির কাছাকাছি প্রোগ্রাম তৈরি করতে গেলে তো মানুষের কাছাকাছি ভাষা দরকার। তো এই জন্য এখানে একটু বর্ণনা দেওয়া আছে, যেমন প্রোলগ একটা ভাষা, OPS5, হ্যাঁ, মার্কিউরি, এগুলো হচ্ছে ফোর্থ জেনারেশনের ল্যাঙ্গুয়েজ। তোমরা ইন্টারনেট ঘেটে এগুলো সম্বন্ধে জানতে পারো যদি আগ্রহ প্রকাশ করো, না হলে তোমরা একটু নামটা জানলেই চলবে। এটা 1980 সাল থেকে শুরু এই প্রজন্মগুলো। এরপরে যতগুলো ভাষা আসছে সেগুলো সবই আমরা ফিফথ জেনারেশনই বলবো। তো সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে আমরা যা শিখলাম তা যদি তোমরা একটু সাম আপ করি, তো তোমরা একটু দেখতে পারো যে আসলে আমরা কি পর্যন্ত পড়লাম। আগামী দিন আমরা যা পড়বো সেটা হলো অনুবাদক প্রোগ্রাম। তো তোমরা খাতা কলমে লিখে রাখো যে আগামী দিন আমরা আসলে পড়াশোনা করব অনুবাদক প্রোগ্রাম। তো আজকে আমরা যেগুলো পড়েছি সেগুলো যদি একটু খাতায় লিখি, সেই বাড়ির কাজগুলো তোমরা লিখে রাখবা। কলেজ খুললে আমাদেরকে লিখে নোট আকারে আমাদের দেখাতে পারো, আমরা সেগুলো কারেক্ট করে দেবো। অথবা খাতায় নোট করে মেসেঞ্জারে আমাদেরকে যদি ছবি তুলে পাঠাও, তো সেইখানেও আমরা তোমাদেরকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা একটু দেখে নাও যে আসলে আমরা আজকে কী কী পড়েছি। একটা শিখেছি প্রোগ্রাম কি, একজন প্রোগ্রামারের কাজ কি। তারপরে শেখার চেষ্টা করেছি যে প্রোগ্রাম পাঠের মানে পঞ্চম অধ্যায় পাঠ করব, এটার গুরুত্বটা কি। আর বিভিন্ন প্রজন্মের ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি। তাহলে এই পর্যন্ত আমরা পড়েছি। তো আজকে ডেট হচ্ছে 6 তারিখ। তো তোমরা তারিখ অনুসারে তোমরা সাবজেক্ট লিখে রাখো। তোমরা ICT তো ICT বিষয়ের আজকের হোমওয়ার্ক আমরা কী কী দিলাম। তো আমরা কিন্তু খুব গুরুত্ব সহকারে যেহেতু ক্লাসটা নিয়েছি,
আমরা চাইবো তোমরাও গুরুত্ব সহকারে এটা ফলো করো এবং বাড়ির কাজগুলো যথাসময়ে করে আমাদের কাছে উপস্থাপন করো। তো সর্বক্ষণিক মনিটর করছেন আমাদের অধ্যক্ষ মহোদয়, তাহলে তোমরা বিষয়টাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। তোমরা মেসেজ পেয়েছো, তো পরবর্তী ক্লাস আমাদের জানো যে এরপরে ক্লাসটা হবে বাংলা। তোমাদের আলমগীর স্যার বাংলা ক্লাস নেবেন আজকে। এরপরে ক্লাসটা হবে তোমাদের ইংরেজি বিষয়ের ক্লাস। আমাদের সুপ্রিয় আমাদের কলিগস ওনারা ক্লাসগুলো নেবেন। মোস্তফা আলী স্যার এরপরে নেবেন হচ্ছে ইতিহাস বিষয়ের এবং পরিসংখ্যান বিষয়ের ক্লাস। তো আশা করি তোমরা আগামী এই 2 ঘন্টা বা 1.5 ঘন্টা তোমরা আমাদের সাথে থাকবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আবার যদি আমরা একটু যারা একটু অমনোযোগী ছিলে প্রথম দিকে তাদের জন্য একটু বলি প্রোগ্রাম কাকে বলে। তো তোমরা যারা এতক্ষণ ফলো করতে পারো না তাদের জন্য আবার একটু আমি রিভিশন ক্লাসের মতোই নিচ্ছি। তোমরা একটু যদি মনোযোগ দিয়ে খেয়াল করো, আর 2 মিনিট আমি সময় নেব। এরপরে তোমরা ব্রেক পাবে 10 থেকে 12 মিনিট। তোমরা এরপর আবার 11:15টায় পরবর্তী শিক্ষকের ক্লাসে তোমরা মনোযোগী হবে। তো যারা এতক্ষণ প্রথম দিকে মনোযোগ দেয় না তাদের জন্য আবার বলছি যে প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের মাধ্যমে কোনো কাজ করার জন্য প্রোগ্রামিং ভাষায় প্রদত্ত নির্দেশাবলীর সমষ্টি। তো তোমরা কি বুঝতে পেরেছো প্রোগ্রাম কাকে বলে? মানে কম্পিউটারের মাধ্যমে কোনো প্রোগ্রাম রচনা করতে চাই বা কাজ করাতে চাই, তাহলে কম্পিউটারকে দিয়ে যেহেতু কাজটা করাবো তাহলে তাকে কিছু নির্দেশ দিতে হবে। তো নির্দেশটা তো আমার ভাষায় দিলে হবে না, তাহলে দিতে হবে কম্পিউটারের ভাষায়, যাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো সেই ভাষার কতগুলো ধারাবাহিক নিয়ম আছে। যে পদ্ধতিতে বা যে উপায়ে এই নির্দেশ দেওয়া যায় সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রাম থেকে প্রোগ্রামিং। তো তোমরা জানো যে প্রোগ্রামিং যদি আমি জানি তাহলে আমার কি উপকার হবে সেটা তোমাদের বলেছি আমরা। 5ম অধ্যায় পাঠের গুরুত্বটাই হচ্ছে সেটা, যে আমাদের জানো যে আমরা ডিজিটাল বাংলাদেশ করতে চাই। তাহলে ডিজিটাল বাংলাদেশ করতে গেলে তো সব কিছু ডিজিটাইজ হতে হবে। ডিজিটাইজ করবে কারা? আমাদের মতো তরুণ শক্তি। তাহলে সেই তরুণ শক্তিদেরকে জানতে হবে যে প্রোগ্রামিং কী, তাহলে তারা সমস্ত কিছুকে এই ডিজিটাইজ বা ডিজিটালকরণে সহায়তা করতে পারবে। তো দক্ষ জনশক্তি তৈরি করতে গেলে আমাদের প্রোগ্রামার হতে হবে। তো সবাইকে যে হইতে হবে এমন কোনো গুরুত্ব নেই, কিন্তু তারপরেও যারা হতে চাও তাদেরকে সিনটেক্স জেনে প্রোগ্রামিং ভাষা বুঝে আমাদের করতে হবে। সেই জন্য আমরা বিভিন্ন প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা করলাম আজকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিভিন্ন প্রথম প্রজন্ম বা 1GL, 2GL, 3GL, 4GL, 5GL 5টা প্রজন্ম নিয়ে আমরা আলোচনা করেছি। তো প্রথম প্রজন্মে ছিল হচ্ছে মেশিন ভাষা, দ্বিতীয় প্রজন্ম যেটার জন্ম হয়েছিল 1945 সালে, তৃতীয় প্রজন্মের ভাষা ছিল 1960 সালে অ্যাসেম্বলি ভাষা, তৃতীয় প্রজন্ম ছিল উচ্চতর ভাষা 3GL, সেটা ছিল 1970 সালে, তারপরে 1980। এরকমভাবে আমাদের প্রজন্মগুলো ভাগ করেছিলাম আমরা। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য 15 মিনিট ব্রেক। তোমরা এই ফাঁকে তোমরা প্রয়োজনীয় কাজ সেরে এসে আবার আর হোমওয়ার্কটা যদি আবার দেখে নিতে চাও তাহলে আবার আমরা স্ক্রিনে দেখি বাড়ির কাজে। তাহলে প্রথম ছিল প্রোগ্রাম কি, প্রোগ্রামারের কাজ কি, 5ম অধ্যায় পাঠের গুরুত্ব কী বা শেখন ফলটা কী, আর বিভিন্ন প্রজন্মের ভাষার বৈশিষ্ট্যগুলো আমরা একটু গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা শিখব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।